করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের কোর্স কোড 24-3009। কোর্সের নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন, লেকচার নম্বর 4। আর আমার লেকচারের শিরোনাম হচ্ছে উদ্ভিদের কৌলিক সম্পদ বা প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস। তোমাদের সাথে আমি আছি হ্যাপি বড়ুয়া, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। উদ্ভিদের কৌলিক সম্পদ বা প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস বা জার্মপ্লাজম, এই শব্দগুলো আজকে ক্লাসে আমরা কিন্তু অনেকবারই পাবো। প্রথমে আমরা জেনে নেই এটা আসলে কাকে বলা হয়। কোন ফসল উন্নয়নের লক্ষ্যে উদ্ভিদ প্রজাতি এবং তার গুণজাতিতে বিদ্যমান জিন সমূহের সকল প্রকারের অ্যালিলিক সমাবেশকে ওই ফসলের কৌলিক সমাবেশ বা প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস বা জার্মপ্লাজম বলে। একে জিন পুল বা জেনেটিক স্টকও বলে। তার মানে কি, কোন ফসল উন্নয়নের লক্ষ্যে আমরা জানি যে উদ্ভিদের কোন একটা আবাদি জাতের উন্নয়নের জন্য কিন্তু উদ্ভিদের মধ্যে তার প্ল্যান্ট ব্রিডিং করানো হয় বা উদ্ভিদ প্রজনন করানো হয়, যাতে কোনো একটা আবাদি জাতের উন্নয়ন ঘটানো যায়। তো এই উন্নয়ন ঘটাতে গেলে তার যত রকমের জেনেটিক ভ্যারিয়েশন আছে, যত রকমের তার জিনের অ্যালিল আছে, এই সবগুলোকে কালেকশন করার প্রয়োজন হয় এবং এই সম্মিলিতভাবে এই যে জিনের সমাবেশ, এটাকেই বলা হচ্ছে জার্মপ্লাজম বা প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস। এবং একে আরো দুটো নাম আছে, জিন পুল এবং জেনেটিক স্টক। আমরা প্রথমে জেনে নিই জার্মপ্লাজমের বৈশিষ্ট্যগুলো কি কি। এক, ফসল উন্নয়নের জন্য মৌলিক অত্যাবশ্যকীয় উপাদান। আমরা জানি উদ্ভিদের যে সমস্ত আবাদি জাতগুলো আছে, আবাদি জাতের উন্নয়ন করতে গেলে তার যত রকমের তার অ্যালিলিক যে সমাবেশ আছে এগুলো সম্পর্কে আমাকে জানতে হয়। তো ফসলের উন্নয়ন ঘটাতে গেলে তাহলে আবার তার জার্মপ্লাজম সম্পর্কে জানতে হবে। দুই হচ্ছে কোন জীব প্রজাতির মোট জেনেটিক ভ্যারিয়েবিলিটি বা বংশানুসরণযোগ্য জিনগত বিভিন্নতা। তাহলে জার্মপ্লাজম হচ্ছে কি, কোন জীব প্রজাতির মোট জেনেটিক ভ্যারিয়েবিলিটি, যত রকমের তার মধ্যে বৈচিত্র্য থাকতে পারে বা জিনগত বিভিন্নতা থাকতে পারে, তাই হচ্ছে তার জার্মপ্লাজম। 3 নাম্বার হচ্ছে কি, কোন ফসলের আবাদি জাত, গুণজাত, অপ্রচলিত জাত, মিউট্যান্ট জাত, সংকর জাত, বহুপ্রস্থি সহ সকল জিন সম্ভার জার্মপ্লাজমের অন্তর্গত। তাহলে কোন ফসলের যত রকমের জাত আছে, আবাদি, গুণ, প্রচলিত যা আছে সব গুলোই একসাথে জার্মপ্লাজমের অন্তর্গত। 4 হচ্ছে নিজ দেশীয় বা ভিন দেশীয় হতে পারে। 5, প্রয়োজন অনুসারে বিভিন্ন মেয়াদের জন্য সংরক্ষণ করা হয়। এই হচ্ছে জার্মপ্লাজমের বৈশিষ্ট্য। এবার আমরা দেখি জার্মপ্লাজমের শ্রেণীবিভাগ। দুই ভাবে শ্রেণীবিভাগ করা হয়। আবাদকরণের উপরে ভিত্তি করে দুই রকমের হয়, আবাদি জার্মপ্লাজম বা কাল্টিভেটেড জার্মপ্লাজম, বন্য জার্মপ্লাজম বা ওয়াইল্ড জার্মপ্লাজম। ঠিক আছে, দুই রকমের দুই ভাবে ভাগ করা হচ্ছে। যে সমস্ত জাতকে আবাদ করা হয় তাদের সংরক্ষণকে বলা হচ্ছে আবাদি জার্মপ্লাজম, আর যে সমস্ত জাত বন্য অবস্থায় আছে তাদেরকে বলা হচ্ছে ওয়াইল্ড জার্মপ্লাজম। আবার উৎপত্তি স্থলের উপর ভিত্তি করে এরা আবার দুই রকমের হয়, দেশজ বা ইন্ডিজেনাস আর হচ্ছে ভিন দেশীয় বা এক্সোটিক। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভুট্টার বিভিন্ন রকমের তার জার্মপ্লাজম এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে দেখো সাদা, হলুদ, তারপরে কমলা, লালচে, এখানে খয়েরি কালার, কালচে, এখানে নীলচে, বিভিন্ন কালারের ভুট্টা এখানে দেখা যাচ্ছে। তো এই যে বিভিন্নতা, এই বিভিন্নতাই হচ্ছে ভুট্টার জার্মপ্লাজম। দ্বিতীয় ছবি দেখো, এখানে হচ্ছে বিভিন্ন রকমের ডাল জাতীয় ফসল, বিভিন্ন রকমের ডাল জাতীয় ফসলের এই যে সংরক্ষণ, এটাকে বলা হচ্ছে জার্মপ্লাজম। এখানে হচ্ছে মরিচ, দেখো গোলাকার মরিচ, লম্বাটে, কালচে, তারপরে হলুদ, লাল, বিভিন্ন রকমের
মরিচের এখানে সংরক্ষণ করা হয়েছে, এটা হচ্ছে মরিচের জার্মপ্লাজম। মিলেট জার্মপ্লাজম দেখো বিভিন্ন আকৃতির, এদের যে পুষ্পমঞ্জরি এটা বিভিন্ন আকৃতি, আবার রঙও আবার বিভিন্নতা আছে। এটা হচ্ছে মিলেট বা আমরা যাকে বলি জোয়ার এর জার্মপ্লাজম। এখানে দেখো টমেটো কত রকমের হয়, লম্বাটে, কোনোটার আবার মাথা দিয়ে সুচালো, কোনোটা গোলাকার, হ্যাঁ, কোনোটা আকারে ছোট, কোনোটা বড়। আবার এদের এই যে বিভিন্নতা, এটাকে বলা হচ্ছে টমেটোর জার্মপ্লাজম। এটাকে বলা হচ্ছে সাইট্রাস জার্মপ্লাজম। যত রকমের লেবু, কমলা লেবু, বাতাবি লেবু ছাড়াও যত রকমের সাইট্রাস ফল আছে এখানে সংরক্ষণ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে সাইট্রাস জার্মপ্লাজম। এবার আমরা দেখি এই কলি সম্পদ বা জার্মপ্লাজম কেন সংগ্রহ করব। এক, কোন প্রজাতির কৌলিক ক্ষয়জনিত কারণে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য। কৌলিক ক্ষয় কি আমরা একটু পরেই জানবো। বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য আমার কি করতে হবে, কোনো একটা প্রজাতির জার্মপ্লাজম সম্পর্কে আমার জানা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে কোন প্রজাতির উদ্ভিদ সম্পর্কে যদি এর ব্যবহারকারী অথবা গবেষকের প্রয়োজন থাকে, তাহলে সে প্রয়োজনে বিশেষ তথ্য সংগ্রহের প্রয়োজন হলে আমার জার্মপ্লাজম সংগ্রহ করতে হবে। ব্যবহারকারী অথবা গবেষক, যেমন আমি যদি টমেটো নিয়ে গবেষণা করতে যাই, আমি যদি টমেটোর গবেষক হই, তাহলে কি করব, আমি টমেটোর যত রকমের তার জেনেটিক ভ্যারিয়েবিলিটি আছে আমার সবগুলোকে আমার কালেকশন করতে হবে। কারণ আমি যদি এই ভ্যারিয়েবিলিটি দেখে কালেকশন না করি, তাহলে কিন্তু কোনো একটা জাতের মধ্যে যদি বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে আমি কিন্তু তা জানতে পারবো না। আবার বিভিন্ন উদ্ভিদের ব্যবহারকারী, বিভিন্ন এলাকায় কিছু কিছু উদ্ভিদের বিশেষ কোনো ব্যবহার হয়তো আছে যেগুলো হয়তো অন্য এলাকায় ব্যবহার হয় না। এখন যে এলাকায় ওই উদ্ভিদের ব্যবহারকারী, সেই এলাকার মানুষরা যদি চায় যে তাদের এই উদ্ভিদ সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন প্রয়োজন বা আরো বেশি গবেষণা প্রয়োজন, তখন তার জার্মপ্লাজম সংগ্রহ করতে হবে। 3 নম্বর হচ্ছে উদ্ভিদ প্রজননের মাধ্যমে কোনো প্রজাতির উন্নয়নের জন্য। এটা আমরা আগেও জানি যে কোনো একটা প্রজাতির যদি উন্নয়ন ঘটাতে হয়, তাহলে তার কোনো গুণ জাতের মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কিনা, হ্যাঁ, বা তার যত রকমের ভ্যারিয়েবিলিটি আছে সেগুলো আমাকে আগে স্টাডি করতে হবে যে তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে আমি আমার আবাদি জাতের মধ্যে আমার আকাঙ্ক্ষিত কোনো বৈশিষ্ট্য যদি কোনো অন্য জাতির মধ্যে যদি থাকে, তাহলে সেখান থেকে আমি তাকে কালেকশন করে নিয়ে আসব। তো এই প্রজননের জন্য বা এই যে প্রজাতির উন্নয়নের জন্য জার্মপ্লাজম সংগ্রহ করা প্রয়োজন। এবার আসো কৌলিক ক্ষয় বা জেনেটিক ইরোশন বলতে কি বোঝায়। আবাদি ফসল প্রজাতি এবং তাদের গুণজাত বা প্রজাতি থেকে কৌলিক বিভিন্নতার ক্রমহ্রাসকে কৌলিক ক্ষয় বা জেনেটিক ইরোশন বলে। কৌলিক বিভিন্নতার ক্রমহ্রাস, যেমন প্রকৃতির একটা নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়াই হচ্ছে এখানে বৈচিত্র্য থাকবে। ধান যদি হয় শুধু এক রকমের ধান, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রকৃতি কি করেছে, বিভিন্ন তার বৈচিত্র্য সৃষ্টি করেছে। প্রকৃতিতে প্রত্যেকটা উদ্ভিদে অনেক বৈচিত্র্য আছে, কিন্তু আমরা করছি কি, আমরা খাওয়ার সময় নির্দিষ্ট কিছু ধানকে আমরা খাচ্ছি এবং নির্দিষ্ট কিছু ধানকে আমরা হয়তো নিচ্ছি না, আমাদের কোনো প্রয়োজন নেই। তো এইভাবে হচ্ছে কি তার এই যে কৌলিক যে বিভিন্নতা আছে, যে ভ্যারিয়েবিলিটি আছে, এটা ক্রমে ক্রমে হ্রাস পেয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে জেনেটিক ইরোশন বা কৌলিক ক্ষয়। এখন আমরা দেখি কৌলিক ক্ষয়ের সম্ভাব্য কারণ। কি কি কারণে কৌলিক ক্ষয় হতে পারে। 1, প্রাথমিক জিন সম্ভারের বিলুপ্তি। দেশি জাতগুলো আবাদি জাত দ্বারা ধীরে ধীরে প্রতিস্থাপিত হচ্ছে, ফলে প্রাথমিক জিন সম্ভারের বিলুপ্তি ঘটছে। এখন আমরা ওই যে বললাম আবাদি যে জাতগুলো আছে, এই আবাদি জাতগুলো চাষ করতে গিয়ে আমরা অনেকগুলো জাতকে আমরা ব্যবহার করছি না। তার ফলে হচ্ছে কি এরা ধীরে ধীরে এরা আমাদের আবাদি জাত দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, ফলে প্রাথমিক যে জিন সম্ভার ছিল সেটা ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। 2 নম্বর হচ্ছে ক্রপ উইড কমপ্লেক্স এর অপসারণ। ক্রপ উইড কমপ্লেক্স মানে কি, কৌলিক বিভিন্নতার প্রধান উৎস হলো ক্রপ উইড কমপ্লেক্স, আর আধুনিক ফসল ব্যবস্থাপনার ফলশ্রুতিতে এরা প্রকৃতি থেকে অপসারিত হয়ে যাচ্ছে। এখন তোমরা দেখো ক্রপ কি আর উইড কি। নিশ্চয় তোমরা জানো ক্রপ মানে হচ্ছে কি,
ফসল, যে ফসলটা আমরা আবাদ করছি তাকে বলছি আমরা ক্রপ। আর উইড কাকে বলছি? যে ফসলটা আমি চাষ করছি না, যে বুনো যে জাতটা বা যাকে আমি বলছি আগাছা। এই ক্রপ এবং উইডের মাঝামাঝি কিছু প্রজাতি থাকে যাদেরকে বলা হয় ক্রপ উইড কমপ্লেক্স, এবং এই ক্রপ উইড কমপ্লেক্সের ধীরে ধীরে অপসারণ হয়ে যাচ্ছে যখন আমি শুধুমাত্র আমার আবাদি জাতটাকে শুধুমাত্র চাষ করছি। কিন্তু ক্রপ উইড কমপ্লেক্স কিন্তু অনেকগুলো জেনেটিক ভ্যারিয়েবিলিটি তার মধ্যে থাকে। তো এটা যদি আমরা যদি ক্রপ এই জাতীয় যে সমস্ত উদ্ভিদ তাদেরকে যদি আমরা না নেই, যাতে তাদেরকে যদি আমরা ব্যবহার না করি, তাহলে এরা প্রকৃতি থেকে অপসারিত হয়ে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে কৃষিজ এবং চারণভূমি সম্প্রসারণ এবং আগাছা নিধন। কৃষিজ এবং চারণভূমি সম্প্রসারণ বলতে বোঝাচ্ছে, ধরো আমি ধান চাষ করব, আমি আমার যে ক্ষেত যে জমিটা আছে সেই জমিতে শুধুমাত্র আমি ধান চাষই করব। তাহলে চাষ করার আগে এখানে যে সমস্ত আগাছা আছে সমস্ত আগাছাকে আমি সরিয়ে ফেলবো। তাহলে আমি যদি এই চারণভূমির যদি আমি সম্প্রসারণ করতে চাই, আমি যদি চাষের আওতায় নিয়ে আসি, আগাছা নিধন করতে চাই, তাহলে কিন্তু অনেকগুলো জার্মপ্লাজম ক্ষয় হয়ে যাচ্ছে, কৌলিক ক্ষয় হয়ে যাচ্ছে। 4 নম্বরে বলা হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সম্প্রসারণ। এটা তোমরা সবাই জানো। উন্নয়নমূলক কর্মকাণ্ড বলতে এই যে যত বেশি নগরায়ন হবে তত বেশি বনাঞ্চল ধ্বংস হবে, আর যত বেশি বনাঞ্চল ধ্বংস হবে কি হবে, সাথে সাথে অনেকগুলো উদ্ভিদের জার্মপ্লাজম নষ্ট হয়ে যাবে। এই সমস্ত কারণে কৌলিক ক্ষয় হচ্ছে। এবার আমরা দেখি কলি সম্পদের অনুসন্ধান বা জার্মপ্লাজম এক্সপ্লোরেশন। এটা কি? কলি সম্পদে অনুসন্ধান বলতে বোঝায় কোন ফসল প্রজাতির উন্নয়নের জন্য সকল প্রকার প্রজনন সারি, জাত, উপজাত, পুনঃ প্রজাতির উদ্ভিদ বা উদ্ভিদাংশ সংগ্রহ। আমরা এতক্ষণ জানলাম কলি সম্পদ আমাদের কেন সংগ্রহ করতে হবে। এখন আমরা জানছি যে অনুসন্ধান, আমি যদি সংগ্রহ করতে চাই, আমাকে অবশ্যই অনুসন্ধান করতে হবে কোন জায়গাতে আছে বা কিভাবে আছে। এখন আমি অনুসন্ধান করতে গিয়ে তার যত রকমের প্রজনন সারি বা ইনব্রেড লাইন আছে, যত রকমের জাত আছে, যত রকমের উপজাত আছে, বা যত রকমের গুণ প্রজাতি আছে, এগুলোর সবগুলোরই উদ্ভিদ, সম্পূর্ণ উদ্ভিদ হলে সম্পূর্ণ উদ্ভিদ বা তার কোনো উদ্ভিদ অংশ, যেমন তার বীজ হতে পারে, বা কোনো উদ্ভিদ যদি অঙ্গজ উপায়ে যদি বংশ বিস্তার করে থাকে তাহলে তার অঙ্গজ বিভিন্ন অংশ হতে পারে। এই সমস্ত অংশকে সংগ্রহ করা, এটাও কিন্তু জার্মপ্লাজমের মধ্যে পড়ে, এবং এইভাবে এটাকে সংগ্রহ করাকে বলা হচ্ছে জার্মপ্লাজম এক্সপ্লোরেশন বা অনুসন্ধান। এবার আসো জার্মপ্লাজম কালেকশন। কলি সম্পদ সংগ্রহ করব, তার জন্য আমার কি কি জানতে হবে। সংগ্রহের উৎস, কোত্থেকে সংগ্রহ করব, তার আবার বিভিন্নতা আছে, যেমন বৈচিত্র্য কেন্দ্র। বৈচিত্র্য কেন্দ্র বলতে আমরা এর আগে উদ্ভিদের অরিজিন সম্পর্কে আমরা জেনেছি যে উদ্ভিদের কিছু প্রাইমারি অরিজিন, সেকেন্ডারি অরিজিন বলে কিছু ব্যাপার আছে, যে যেই জায়গাতে কোনো একটা ফসলের প্রথম উৎপত্তি হয়েছিল আমরা তাকে বলি প্রাইমারি সেন্টার অফ অরিজিন। আবার এর বাইরে যদি অন্য কোনো জায়গা থাকে যেখানে তার বৈচিত্র্য পাওয়া যেতে পারে, তখন আমরা তাকে বলি সেকেন্ডারি সেন্টার অফ অরিজিন। এই যে বৈচিত্র্যের কেন্দ্র, এখান থেকে আমি জার্মপ্লাজম সংগ্রহ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে জিন ব্যাংক। জিন ব্যাংক বলতে বোঝানো হয় কোনো উদ্ভিদের বীজ বা উদ্ভিদের বিভিন্ন অংশ বা ডিএনএ বিভিন্ন অংশের যে সংগ্রহ, তাকে বলা হচ্ছে জিন ব্যাংক। 3 নাম্বার হচ্ছে অভয়ারণ্য, এখান থেকে আমি জার্মপ্লাজম সংগ্রহ করতে পারি। 4 নাম্বার হচ্ছে বীজ উৎপাদক সংস্থা, যে সমস্ত সংস্থা বীজ উৎপাদনের কাজের সাথে জড়িত তারাও কিন্তু জার্মপ্লাজম সংগ্রহ করে রাখে। তো আমার যখন প্রয়োজন হবে আমি অবশ্যই তাদের কাছ থেকে আমি সংগ্রহ করতে পারবো। 5 নাম্বার হচ্ছে কৃষকের জমি। কোন একটা এলাকায় হয়তো বিনি ধানের চাষ হয়, এখন বিনি ধান সারা বাংলাদেশের সব জায়গাতে কিন্তু চাষ হয় না। তো এই বিনি ধান যদি যে কৃষক এই বিনি ধানের চাষ করছেন, তাহলে তার জমি থেকে আমি সেটা সংগ্রহ করতে পারি। এবার আসো জার্মপ্লাজম সংগ্রহের কৌশল। বিভিন্ন ভাবে জার্মপ্লাজম সংগ্রহ করা যায়, যেমন ক, দলগত বা ব্যক্তিগত ভ্রমণের মাধ্যমে, এক্সপিডিশন।
খ হচ্ছে যোগাযোগ। যোগাযোগ বলতে বোঝায় যে সমস্ত সংস্থা জার্মপ্লাজম সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করা, অথবা আমি যদি আমার দেশে না পাই, আমি যদি অন্য কোনো দেশ থেকে আনতে চাই, তাহলে তাদের দেশের যে হারবেরিয়াম বা তাদের দেশের যে সিড ব্যাংক বা জার্মপ্লাজম সংগ্রহশালা আছে সেখান থেকে যোগাযোগ করে আমি জার্মপ্লাজম সংগ্রহ করতে পারি। 5 নম্বর হচ্ছে পারস্পরিক বিনিময়, থ্রু এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়ালস। আমি একটা জার্মপ্লাজম আমি যাকে দিচ্ছি তার কাছ থেকে আমি আরেকটা বিনিময় করে দেব জার্মপ্লাজম। ঘ হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান থেকে ক্রয় বা দান বা অনুদান হিসাবে সংগ্রহ করা। এগুলো হচ্ছে জার্মপ্লাজম সংগ্রহের কৌশল। এইভাবে আমি জার্মপ্লাজম সংগ্রহ করতে পারি। এবার আসো নমুনায়ন পদ্ধতি। আমি যখন ফিল্ডে যাব জার্মপ্লাজম সংগ্রহ করতে, তখন এই ফিল্ডে গিয়ে আমি কিভাবে তাদেরকে নমুনায়ন করতে পারি, মানে কিভাবে তাদেরকে কালেকশনের আওতায় আনতে পারি। দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে দৈব চয়ন বা র্যান্ডম স্যাম্পলিং, অন্যটা হচ্ছে নির্বাচনমূলক বা সিলেক্টিভ। র্যান্ডম স্যাম্পলিংটা কি? ধরো আমি গেলাম একটা ফিল্ডের মধ্যে যা আছে সব র্যান্ডমলি আমি কালেকশন করে নেব, এখানে আমি কোনো বাছাই করব না, যাচাই বাছাই সব পরে হবে। এই যে যাচাই বাছাই ছাড়াই যে কালেকশন করে নেওয়া, এটাকে বলা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। আর খ হচ্ছে নির্বাচনমূলক, সিলেক্টিভ। আমি জেনে শুনে দেখে শুনে কালেকশন করব, এটাকে বলা হচ্ছে সিলেক্টিভ। এবার আসো আমি যে জার্মপ্লাজম কালেকশন করবো তার স্যাম্পলিং সাইজটা কেমন হবে। প্রতি নমুনা স্থান থেকে 50 থেকে 100টি উদ্ভিদ। ধরো আমি ধানের জন্য আমি ধানের জার্মপ্লাজম সংগ্রহ করতে গিয়েছি, এবং ধরো দিনাজপুরের আমি কোন একটা জাতের ধানের আমি জার্মপ্লাজম সংগ্রহ করব। তাহলে করব কি, আমি ওই নমুনা স্থান থেকে 50 থেকে 100টি উদ্ভিদ এবং প্রতি উদ্ভিদ থেকে কমপক্ষে 50টি বীজ আমি সংগ্রহ করব। এটা হচ্ছে নমুনা আকৃতি। আমার স্যাম্পলিং মানে আমি কালেকশন কি মানে কি পরিমাণে আমি কালেকশন করব, এটা হচ্ছে সেই স্যাম্পলিং সাইজ। আর ফিল্ড রেকর্ডটা কি? সংগ্রহকালে সংগ্রহ স্থান থেকে প্রয়োজনীয় এবং যথাযথ নমুনা রেকর্ড সংগ্রহ স্থানে লিপিবদ্ধ করতে হয়, একে বলা হয় ফিল্ড রেকর্ড। এবার আসো জার্মপ্লাজম সংরক্ষণ। আমি যে জার্মপ্লাজমটা সংগ্রহ করলাম তাকে আমি কিভাবে সংরক্ষণ করতে পারি? দুইটা উপায় আছে, ইন সিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ। ইন সিটু এবং এক্স সিটু এগুলো হচ্ছে ল্যাটিন শব্দ, এবং ল্যাটিন শব্দ বলে এদেরকে ইটালিক হরফে লেখা হয়। ইন সিটু সংরক্ষণ বলতে কি বুঝি? জার্মপ্লাজমকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে বা যে এলাকাতে প্রাকৃতিকভাবে জন্মে সে এলাকাতেই রক্ষণাবেক্ষণকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। ন্যাচারাল পার্ক, জিন স্যাংচুয়ারি, অভয়ারণ্য ইত্যাদি নামে এদেরকে অভিহিত করা হয়। যেমন সুন্দরবনে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী আছে তাদেরকে আমি যদি সুন্দরবনে রেখেই আমি যদি তাকে সংরক্ষণ করি, তাহলে সুন্দরবনে এই সমস্ত উদ্ভিদ বা প্রাণীর জার্মপ্লাজম ওখানে সংরক্ষিত হচ্ছে। মানে সে যে পরিবেশে জন্মে সেই পরিবেশে রেখেই তাকে সংরক্ষণ করা, এটাকে বলা হচ্ছে ইন সিটু সংরক্ষণ। দ্বিতীয়ত হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। এক্স শব্দ দ্বারা বোঝানো হয় কি? বাইরে। জার্মপ্লাজমকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে রক্ষণাবেক্ষণকে এক্স সিটু সংরক্ষণ বলে। এটা বিভিন্ন ভাবে করা হতে পারে, যেমন বীজ ব্যাংক, উদ্ভিদ ব্যাংক, কাণ্ড শীর্ষ ব্যাংক, কোষ ও অঙ্গ ব্যাংক, ডিএনএ ব্যাংক, ফিল্ড জিন ব্যাংক, পরাগ রেণু ব্যাংক, এবং সবগুলো মিলে সাধারণভাবে এদেরকে জিন ব্যাংকও বলা হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন অংশগুলো, বীজ, উদ্ভিদ ব্যাংক বলতে যদি সম্পূর্ণ উদ্ভিদটাই যদি অঙ্গজ প্রজননের মাধ্যমে যদি বংশ বিস্তার করে থাকে তাহলে সম্পূর্ণ উদ্ভিদটা সংরক্ষণ করা, এটাকে বলা হচ্ছে উদ্ভিদ ব্যাংক। কাণ্ড শীর্ষ ব্যাংক, কোষ ও অঙ্গ ব্যাংক। তোমরা উদ্ভিদ টিস্যু কালচার সম্পর্কে জানো। টিস্যু কালচারের মাধ্যমে করা হয় কি? বিভিন্ন পার্ট, উদ্ভিদের বিভিন্ন পার্টকে কৃত্রিম মিডিয়ার মধ্যে রেখে তাকে সেখানে সংরক্ষণ করা, এটা কিন্তু এক ধরনের এক্স সিটু সংরক্ষণ। হ্যাঁ, এছাড়া আছে ডিএনএ ব্যাংক, ফিল্ড জিন ব্যাংক। ফিল্ড জিন ব্যাংক বলতে বোঝানো হয় কোন একটা জমির সম্পূর্ণটাই যদি আমি
সংরক্ষণ করে রাখি, বা ধরো এই যে কোন একটা বিশেষ এলাকায় জন্মে এমন কোন উদ্ভিদ যদি তাকে আমি ফিল্ডে জন্মাই, হ্যাঁ ফিল্ডে যদি তাকে আমি গ্রো করাই, তখন সেটা হবে আমার ফিল্ড জিন ব্যাংক। এছাড়া আছে পরাগরেণু ব্যাংক। বিভিন্ন উদ্ভিদের পরাগরেণু যদি সংগ্রহ করে রাখা হয় তখন তাকে বলা হয় পরাগরেণু ব্যাংক। তো সব মিলিয়ে এটাকে সাধারণভাবে বলা হয় জিন ব্যাংক। এবারে দেখো জার্মপ্লাজম কনজারভেশন স্ট্র্যাটেজিস, কিভাবে তাদেরকে কনজারভেশন বা সংরক্ষণ করে রাখা হয়। দুই ভাবে, ইন সিটু এবং এক্স সিটু। ইন সিটু মানে ইনসাইড সাইট, কনজারভেশন ইন দ্য ন্যাচারাল হ্যাবিটেট, তাদের নিজেদের প্রাকৃতিক পরিবেশে তাদেরকে সংরক্ষণ করা। প্রোটেক্টেড এরিয়াস এবং একটা হচ্ছে স্যাক্রেড ফরেস্ট এন্ড লেকস। প্রোটেক্টেড এরিয়াস এর মধ্যে কি আছে? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা ম্যারিন এবং টেরেস্ট্রিয়াল, সামুদ্রিক এবং বনজ দুই ভাবে হতে পারে। এই যে তাদের প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করে রাখা, এগুলো সম্পূর্ণই হচ্ছে ইন সিটু সংরক্ষণ। এবার আসো এক্স সিটু সংরক্ষণ। এটার অনেকগুলো প্রকার, অনেকগুলো উপায় আছে, যেমন সিড স্টোরেজ। সিড স্টোরেজ এটা দুই রকমের হয়, অর্থোডক্স এবং রিক্যালসিট্রেন্ট। এরপর হচ্ছে ফিল্ড জিন ব্যাংক, বোটানিক্যাল বা জুলজিক্যাল গার্ডেন। তোমরা জানো বিভিন্ন বোটানিক্যাল গার্ডেন আছে, এবং এই সমস্ত বোটানিক্যাল গার্ডেনের মধ্যে বিভিন্ন উদ্ভিদকে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাংলাদেশেও আছে, বলদা গার্ডেন আছে, এবং ঢাকা ভার্সিটি যে বোটানিক্যাল গার্ডেন সেটাও অনেক সমৃদ্ধ, চিটাং ভার্সিটি বোটানিক্যাল গার্ডেন আছে। এই সমস্ত বোটানিক্যাল গার্ডেনদের মধ্যেও বিভিন্ন উদ্ভিদকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়া আছে ইনভিট্রো স্টোরেজ। ইনভিট্রো স্টোরেজ বলতে ওই যে বললাম টিস্যু কালচারের মাধ্যমে কোন একটা উদ্ভিদকে সংরক্ষণ করে রাখা, এটাকে বলা হচ্ছে ইনভিট্রো স্টোরেজ। এছাড়া আছে পোলেন স্টোরেজ, বা কোনো একটা উদ্ভিদে পরাগরেণুকে সংরক্ষণ করে রাখা। ডিএনএ স্টোরেজ, কোন উদ্ভিদের ডিএনএ বা বিভিন্ন উদ্ভিদের ডিএনএ কে সংরক্ষণ করে রাখা। ক্রায়ো প্রিজার্ভেশন, এটা আমরা দেখবো। ক্রায়ো প্রিজার্ভেশন মানে হচ্ছে তরল নাইট্রোজেনের মধ্যে বিভিন্ন কেমিক্যাল সাথে থাকে, এখানে জলীয় অংশটা যাতে বরফ হয়ে না যায় সেইভাবে তাদেরকে প্রিজার্ভ করে রাখা হয়। আর একটা হচ্ছে আর্বোরেটাম। এরপরে হচ্ছে জার্মপ্লাজম সংরক্ষণে জীব প্রযুক্তিগত যে সমস্ত পদ্ধতি আছে, যেমন স্বল্পমেয়াদী সংরক্ষণ, মধ্যমেয়াদী সংরক্ষণ, দীর্ঘমেয়াদী সংরক্ষণ। আমি কত বছরের জন্য কোন একটা জার্মপ্লাজম আমি সংরক্ষণ করে রাখতে চাই, তার উপরে ভিত্তি করে এই মেয়াদটা নির্ভর করে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। কাণ্ডশীর্ষ, পরাগধানী, পরাগরেণু, ভাজক কলা, দৈহিক ভ্রূণ ইত্যাদিকে বিভিন্ন ধরনের যে কেমিক্যাল বা মিনারেল অয়েল ওভারলেতে কালচার করা হয়। এটা হচ্ছে স্বল্প মেয়াদী সংরক্ষণ। মধ্যমেয়াদী সংরক্ষণ, কোল্ড স্টোরেজ, এটা তোমরা অনেকটাই জানো, কোল্ড স্টোরেজ। তারপর হচ্ছে লো এয়ার প্রেসার এন্ড অক্সিজেন প্রেসার, হ্যাঁ নিম্ন বায়ু চাপ বা নিম্ন অক্সিজেন চাপ এর মধ্যে সংরক্ষণ করা, এটা হচ্ছে মধ্যমেয়াদী সংরক্ষণ। আর দীর্ঘমেয়াদী সংরক্ষণ মানে অনেক বছরের জন্য যে সমস্ত জার্মপ্লাজমকে সংরক্ষণ করে রাখতে হবে, এটা হিম সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা, এটাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী সংরক্ষণ। এবার আসো জার্মপ্লাজম মূল্যায়ন। যে জার্মপ্লাজম আমি সংগ্রহ করলাম তাদের এখন মূল্যায়ন করতে হবে, যে আসলেই আমি যে সমস্ত বৈশিষ্ট্য চাচ্ছি আসলেই সেই বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে আছে কিনা। এখানে দেখো উদ্ভিদের কলিক উন্নয়নের জন্য সংগৃহীত জার্মপ্লাজমের মূল্যায়ন প্রয়োজন হয়। এখানে বিবেচ্য বিষয়গুলো কি? ফলন এবং অন্যান্য কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য। কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে বোঝানো হচ্ছে এরা অন্যান্য যে সমস্ত ফলন ছাড়াও যে সমস্ত বৈশিষ্ট্য আছে, যেমন এদের শীষের যে পুষ্পমঞ্জরির আকৃতি, তারপর হচ্ছে ফল ধারণের সময়, তারপর হচ্ছে ফল ঝরে যাওয়ার প্রবণতা আছে কিনা, বা তাদের ফল সংগ্রহের যে সমস্ত ব্যাপারগুলো আছে, কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য মতো এগুলো পড়ে। হর্টিকালচার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে জীবজ এবং অজীবজ পীড়নের প্রতি সংবেদনশীলতা। জীবজ পীড়ন বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন রকমের কীটপতঙ্গ
আবার বিভিন্ন রোগ ব্যাধিতে এটা কিরকম সংবেদনশীলতা দেখায় বা মানে সহজেই আক্রান্ত হচ্ছে কিনা। আবার অজীবজ পীড়ন বলতে হচ্ছে সাধারণত বোঝানো হয় ন্যাচারাল যে সমস্ত ডিজাস্টার আছে, যেমন খরা, বন্যা, শৈত্য, তাপপ্রবাহ, এগুলোকে বলা হচ্ছে অজীবজ পীড়ন। এবং এই সমস্ত পীড়নের প্রতি তারা কি ধরনের সংবেদনশীলতা দেখায় এটাও আমাকে দেখতে হবে জার্মপ্লাজম মূল্যায়ন করার জন্য। এটা দেখো, এটা একটা বীজের সংগ্রহশালা। হ্যাঁ, এটা হচ্ছে একটা সিড ব্যাংক, কোন একটা বিশেষ উদ্ভিদের সিড ব্যাংক। এটা হচ্ছে সিমিট, মেক্সিকোতে যে হুইট এন্ড মেইজ, ভুট্টা এবং গমের যে সংরক্ষণশালা, এটা হচ্ছে সিমিটের মধ্যে এইভাবে তাদের বীজগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এইটা হচ্ছে ময়মনসিংহে আমাদের একটা জার্মপ্লাজম সেন্টার। আচ্ছা, এবারে দেখো উদ্ভিদ প্রজননে জার্মপ্লাজমের ব্যবহার। জার্মপ্লাজম আমি উদ্ভিদ প্রজননে কিভাবে ব্যবহার করতে পারি? এক, প্রত্যক্ষ বাণিজ্যিক ব্যবহার, মানে ফসলে নতুন জাত হিসেবে সরাসরি অবমুক্তি অথবা সংকরায়নে ব্যবহার করে সংকর উদ্ভিদ সৃষ্টি। তো এইভাবে আমি যদি জার্মপ্লাজম গুলোকে সংগ্রহ করতে পারি, তাহলে তাদের মূল্যায়ন করার মাধ্যমে তার কোনো একটা জাতকেই আমি হয়তো নতুন জাত হিসেবে আমি অবমুক্তি করতে পারি। সরাসরি আমি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য আমি মুক্ত করে দিতে পারি, অথবা এ থেকে আমি আবার সংরক্ষণের ব্যবহার করে সংকর উদ্ভিদ সৃষ্টি করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের মাধ্যমে প্রত্যাশিত জাত উদ্ধার। নির্বাচনের মাধ্যমে যদি দেখা যায় যে এদের মধ্যে বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে বা কীট পতঙ্গ প্রতিরোধ ক্ষমতা আছে, এই ধরনের যদি কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে তাকে আমি নির্বাচন করব এবং নির্বাচন করার পরে তাকে আমি সেখান থেকে আমি প্রত্যাশিত কোনো জাতকে আমি উদ্ধার করব। 3 নম্বর হচ্ছে দাতা প্রজনক হিসেবে ব্যবহার। দাতা প্রজনক হিসেবে ব্যবহার মানে রোগ, কীট, পীড়ন ইত্যাদি প্রতিরোধী আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জিনের উৎস হিসেবে। এবার আমরা যেমন উদ্ভিদ প্রজননে আমরা কোনো একটা জাতের উন্নয়ন করতে চাই। আমাদের যে আবাদি জাত, তার হয়তো ফলনশীলতা ভালো, কিন্তু সে কোনো একটা রোগের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল, মানে সে খুব সহজে রোগ অথবা কীটপতঙ্গের দ্বারা আক্রান্ত হচ্ছে। আমি যদি এমন কোনো জাত খুঁজে পাই, আমি জার্মপ্লাজম কালেকশন করতে গিয়ে যদি এমন কোনো জাত খুঁজে পাই যেই জাতের মধ্যে এই রোগ বা কীটপতঙ্গ প্রতিরোধিতা আছে, তাহলে সেখান থেকে আমি সেই জাতকে আমি নিয়ে আসতে পারি দাতা প্রজনক হিসাবে, এবং এই দাতা প্রজনক থেকে সেই বিশেষ বৈশিষ্ট্য আমি সংকরায়নের মাধ্যমে নিয়ে আসতে পারি আমার আবাদি জাতে। তার ফলে আমি নতুন একটা কীটপতঙ্গ প্রতিরোধী বা রোগ প্রতিরোধী একটা জাত আমি উদ্ভাবন করতে সক্ষম হব। তো এই ধরনের আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জিনের উৎস হিসেবে কিন্তু জার্মপ্লাজমকে আমি ব্যবহার করতে পারবো। 4 নম্বরে হচ্ছে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ প্রজনন উপকরণ হিসেবে ব্যবহার। ধরো এমন কোন ফসলের এমন কোন একটা জাত আমি খুঁজে পেলাম, যেটা একটা ওয়াইল্ড একটা জাত বা বুনো জাত, যা মধ্যে এমন কোন একটা বৈশিষ্ট্য হয়তো আমি পেতে পারি যে বৈশিষ্ট্যটা আমার জন্য অনেক বেশি আকাঙ্ক্ষিত। তো এই ধরনের জাত ভবিষ্যতে ব্যবহারের জন্য আমি জার্মপ্লাজম আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবারে দেখো একটা ছবি, এখানে এটা পিরামিডের মতো একটা ছবি। নিচে সবচেয়ে নিচে দেখো বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য, তাই না? কোন একটা উদ্ভিদ বা বিভিন্ন উদ্ভিদের যে বৈচিত্র্য, এটাকে আমরা বলছি বায়োডাইভার্সিটি। জার্মপ্লাজম কালেকশন আমি করলাম, হাই ডিগ্রি অফ জেনেটিক ডাইভার্সিটি। এখানে আমি প্রচুর পরিমাণে বৈচিত্র্য পাবো। এখানে দেখো লাল, হলুদ, সবুজ, অনেক কালারের আমি বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ আমি কালেকশন করছি। লো কোয়ালিটি সোর্স অফ নিউট্রিয়েন্টস, এখান থেকে মানে আমি নতুন জাত উদ্ভাবনের জন্য আমি একে সোর্স বা উৎস হিসাবে আমি ব্যবহার করলাম। দ্বিতীয় যে ধাপ,
এলিট ব্রিডিং পপুলেশনস, মিডিয়াম কোয়ালিটি, মিডিয়াম ডাইভার্সিটি। এখানে বৈচিত্র্য কিছুটা কম। মানে আমি করলাম কি, এখান থেকে এই যে ছোট বা দেখতে ভালো না বা এরকম কিছু বৈশিষ্ট্যকে আমি বাদ দিয়ে ফেললাম, এখান থেকে কিছু উদ্ভিদকে আমি বাদ দিয়ে ফেললাম, এবং এখান থেকে আমি কিছু বৈশিষ্ট্য বেছে নিলাম যেটা মিডিয়াম কোয়ালিটি বা মিডিয়াম, যাদের মধ্যে বৈচিত্র্যটাও মিডিয়াম মধ্যম ধরনের। তৃতীয় পর্যায়ে আমি পাচ্ছি কি, হাই কোয়ালিটি, অ্যাপলস অফেন ক্লোজলি রিলেটেড। মানে এখানে আমি যেই দুইটা জাত আমি বেছে নিলাম বা পেলাম, তারা হচ্ছে ক্লোজলি রিলেটেড, মানে তাদের মধ্যে খুব কাছাকাছি সম্পর্ক আছে, দুটাই উচ্চ ফলনশীল বা দুটাই রোগ প্রতিরোধী। তাহলে কি তাদের মধ্যে জেনেটিক ডাইভার্সিটি কম। যত আমি উপরের দিকে যাব তত আমার জেনেটিক ডাইভার্সিটি কমে যাবে। এবং এইটা হচ্ছে কোয়ালিটি, নিচে দেখানো হয়েছে বা বায়োডাইভার্সিটি, উপরের দিকে দেখানো হয়েছে কোয়ালিটি। এবং এই বায়োডাইভার্সিটি থেকে এই যে জার্মপ্লাজম গুলো কালেকশন করে ধাপে ধাপে আমার ব্রিডিং প্রোগ্রাম চলছে, এখান থেকে ধাপে ধাপে আমার ব্রিডিং প্রোগ্রাম চলছে। এবং এই সংকরায়ন প্রজনন করতে করতে শেষ পর্যন্ত আমি একটা নতুন জাত আমি উদ্ভাবন করতে সক্ষম হব। এটাকে আমি বলছি নিউ কালটিভার। তো আমরা এই যে সবসময় আমরা শুনছি যে ব্রি থেকে নতুন জাতের ধান উদ্ভাবন করা হয়েছে, বা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে নতুন জাতের পাট উদ্ভাবন করা হয়েছে, রোগ প্রতিরোধী পাটের জাত উদ্ভাবন করা হয়েছে, বা ভুট্টায় বা তোমরা জানো সরিষায়, তারপরে হচ্ছে আলুতে, এরকম অনেক অনেক নতুন জাতের উপরে কাজ চলছে এবং অনেক অনেক জাত উদ্ভাবন করা হয়ে গেছে। তোমরা জানো কিছুদিন আগেই আমরা ব্রির বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের 100তম জাত আমরা পেয়ে গেছি ব্রি থেকে। এই যে আমরা বলছি, আমরা খবরে দেখি বা পেপারে পত্রিকায় আমরা পড়ছি যে নতুন জাতের ধান উদ্ভাবন, এটা পিছনে কিন্তু অনেক লম্বা একটা জার্নি। সেই জার্মপ্লাজম কালেকশন, সংগ্রহ, জার্মপ্লাজম গুলো থেকে মূল্যায়ন করা, সেখান থেকে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যকে খুঁজে বের করা, তারপরে তা আমাদের স্থানীয় জাতের সাথে ব্রিডিং করানো, সংকরায়ন করানো, এবং এর ফলে আমি যাকে পেলাম, যেই সংকর উদ্ভিদ পেলাম, সে এই বৈশিষ্ট্যগুলো আসলেই ধারণ করে কিনা তাকে আবার মূল্যায়ন করা। অনেকগুলো ধাপ পার হওয়ার পরে কিন্তু আমি এই নিউ কালটিভার বা নতুন এই জাতটাকে আমি পাচ্ছি। তো এইভাবে এই ধাপে ধাপে যে নতুন জাতের এই যে উদ্ভাবন হওয়া, এটার জন্য কিন্তু এই জার্মপ্লাজম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে আমরা যেটা বললাম এটা হচ্ছে কৌলি সম্পদ, ফসলের কৌলি সম্পদ, এবং ফসলের কৌলি সম্পদ সংগ্রহের প্রয়োজনীয়তা, সংগ্রহের যে স্থান, কোত্থেকে আমি সংগ্রহ করতে পারি, কোথায় আমি বেশি মাত্রায় বৈচিত্র্য পেতে পারি, তারপরে আমি কালেকশন করে আনলাম, এরপরে আমি তাদেরকে কিভাবে আমি সংরক্ষণ করতে পারি, তাদের ইনসিটু সংরক্ষণ, তাদের এক্সিটু সংরক্ষণ কিভাবে করতে পারি। এক্সিটু সংরক্ষণ করতে গেলেও আবার তার বিভিন্ন মেয়াদ আছে, স্বল্প মেয়াদী সংরক্ষণ, মধ্য মেয়াদী সংরক্ষণ, দীর্ঘমেয়াদী সংরক্ষণ। এই সমস্ত ভাবে আমি এদেরকে বহুদিনের জন্য আমি সংরক্ষণ করে রাখতে পারি। এবং সাথে সাথে চলছে আমার ব্রিডিং প্রোগ্রাম। এই ব্রিডিং প্রোগ্রামের জন্য প্রজনক যারা আছেন, যারা গবেষক আছেন, তারা কিন্তু সবসময় ফসলের জাত উন্নয়ন করার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছেন, এবং এভাবে চেষ্টা করতে 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 একটা পর্যায়ে তারা একটি নতুন জাতের উদ্ভাবন করতে সক্ষম হয়। তো এই হলো আমাদের আজকে ক্লাস, উদ্ভিদ কৌলি সম্পদ বা জার্মপ্লাজম বা প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস। এখান থেকে প্রায় প্রশ্ন হয়, জার্মপ্লাজম বলতে কি বোঝো, জার্মপ্লাজম সংগ্রহের প্রয়োজনীয়তা কি, বা জার্মপ্লাজম মূল্যায়ন বলতে কি বোঝো, জার্মপ্লাজম সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু প্রায় হয়। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আর যদি কোথাও না বুঝে থাকো অথবা যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে করবে। আমার ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেখানেও প্রশ্ন করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
আজকের এই ক্লাসটা করার জন্য আমি যে সমস্ত ছবি এবং তথ্যসূত্র সেগুলো হচ্ছে উদ্ভিদ প্রজনন ও বিবর্তন, লেখক ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া, উদ্ভিদ প্রজনন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ, অ্যালার্ডের প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, এইচ.কে চৌধুরীর বই এলিমেন্টারি প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং। এছাড়াও বিভিন্ন ছবি এবং তথ্যের জন্য আমি ইন্টারনেটের সাহায্য নিয়েছি, গুগলের সাহায্য নিয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।